নমস্কার বন্ধুরা, ধ্রুবন্দিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আগ্রা মথুরা বৃন্দাবন ভ্রমণ সিরিজের আজকে হলো দ্বিতীয় দিন। আগের পর্বে আপনারা সবাই দেখেছেন আমাদের হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেসে করে আগ্রা ফোর্ট পর্যন্ত যাবার গল্প। যদি কেউ আগের পর্বটি মিস করে থাকেন, আমি উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন। আমাদের আজকের পর্বে থাকবে আগ্রা ভ্রমণের গল্প। আমরা আগ্রার কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কি বা খেলাম, সব নিয়ে এই পর্বটি আশা করি জমে যাবে। হোটেল থেকে পাঠিয়ে দেওয়া গাড়ি করে হোটেল প্রেসিডেন্টে পৌঁছতে সময় লেগেছিল মাত্র 10 মিনিট। একদম মেন রোডের ওপরেই হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথম দর্শনেই পছন্দ হতে বাধ্য। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। ছোট্ট সুন্দর লিফটে করে উঠে ফার্স্ট ফ্লোরেই আমাদের রুম। প্রসঙ্গত বলে রাখি, আমরা হোটেলটি বুক করেছিলাম গোআইবিবো থেকে। আমাদের দুটি ডিলাক্স রুমের 3 দিনের মোট খরচ পড়েছিল 14,550 টাকা। ওয়েলকাম। দীর্ঘ 20 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি অবশেষে আগ্রাতে আমাদের হোটেল দ্য প্রেসিডেন্ট। আসুন আপনাদের সবাইকে আমাদের রুমটা দেখিয়ে দিই। একটা সুন্দর ডিলাক্স বেড রয়েছে, কিং সাইজের। একটা সাইড টেবিল রয়েছে, সেখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে একটা সাইড টেবিল, দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিল, যেটার অবস্থা আপাতত এরকম। আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি। এরপরে রয়েছে এইখানে ওয়ার্ড্রোব। আপাতত আমরা নিজেদের জিনিসপত্র এসে এখানে রেখে দিয়েছি। নিচেও একটা অপশন রয়েছে। এখানে ইলেকট্রিক কেটলি দেওয়ার কথা আমি জিজ্ঞাসা করেছি। আসলে আমাদের এর আগে আরেকটা রুম দিয়েছিল, যেহেতু বাবা মায়ের রুমটা আমাদের পাশেই, তাই আমরা রিকোয়েস্ট করলাম যে এই রুমটা তো ফাঁকা আছে, এটা পাওয়া যাবে। বললেন ওনারা ঠিক আছে, আপনারা থাকুন। তো তাই আমরা এটাতে শিফট করেছি। ইলেকট্রিক কেটলি, তারপর টি বা চায়ের যে সরঞ্জাম বা কফির যে সরঞ্জাম, সেগুলো ওনারা দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বললেন। এছাড়া এই জলের বোতলটা আমরা নিয়ে এসেছি, দুটো কমপ্লিমেন্টারি জল এখানে রয়েছে। মেনু কার্ড রয়েছে, বাট আমি দেখলাম মেনু কার্ডটা বেশিরভাগই ভেজ। এই হচ্ছে ওভারঅল মেনু কার্ড। একটা টিভি রয়েছে, যেটা আমরা কখনোই দেখি না। ব্রাশের কিট দিয়ে দিয়েছে, সেটাও চাওয়াতে। টাওয়েল রয়েছে দুটো, এটা আমরা নিয়ে এসেছি। আর একটা সুন্দর বড় আয়না রয়েছে, যেখানে দাঁড়িয়ে সুন্দর করে সাজুগুজু করা যাবে। এই হচ্ছে ওভারঅল রুম। এরপর বাকি রইল ওয়াশরুম, সেটাও দেখিয়ে দিই। চলে আসুন। আহা, বাহ, ছোট্ট কোজি বাট খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। এখানে সাবান, শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া রয়েছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা গিজার। এই ওয়েদারে খুব প্রয়োজন। যদিও বা আমি আস্তে আস্তে শুনলাম যে 2 দিন হলো, মানে বিগত 2 দিন ধরে ঠান্ডাটা কমে গেছে, কিন্তু তাও এটা তো সকালবেলা লাগবেই, যখন আমরা রেডি হয়ে বেরোবো তখনের জন্য বা ফ্রেশ হওয়ার জন্য। জেট স্প্রে থেকে শুরু করে ডাস্টবিন, বালতি, শাওয়ার, সমস্ত কিছু একদম পারফেক্টলি রয়েছে। স্যান্ডেলটা ওনারা একটাই দিয়েছেন, মানে এক জোড়া দিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম যে যেগুলো ইউজ অ্যান্ড থ্রো হয় আর কি, সেরকম স্যান্ডেল রুমে পরার জন্য। বললো না, সেরকম কিছু অ্যাভেলেবেল নেই আমাদের এখানে। তো ঠিক আছে, এইটুকু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। মেইন হচ্ছে একটা ঠিকঠাক বাজেটে একটা ভালো রুম, ভালো হোটেলে তো আমরা চাই যে একটা বেড়াতে গেলাম, যাতে রুমটা অর্ডিনারি হয়ে গেল, সেটা অনেকেই আমরা পছন্দ করি না। যাতে খুব লাক্সারি না হলেও একটা সুন্দর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গা আমরা চাই, সেটা এখানে আমরা পাচ্ছি। এরপর বাকি সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা তো পরেই বলতে পারবো, কারণ চেক ইন করার পরে এটা আপাতত অবস্থা।
হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে ডিনার করতে চলে গিয়েছিলাম পাস্তুন রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা যে কোনো 5 স্টার হোটেলকে হার মানাবে। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো লাইভ কাউন্টার। সমস্ত খাবারই অর্ডার দেওয়ার পর ওনারা বানিয়ে দিচ্ছেন, তাই হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু খাবারটা একদম টাটকা হাতের সামনে বানানো দেখা যাচ্ছে। প্রথমেই স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ফিশ আজওয়ানি টিক্কা, তারপর চিকেন টিক্কা কাবাব, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন দুটোই ছিল একেবারে অনবদ্য। আর মেন কোর্সে ছিল গরম ভাত, মাটন গ্রেভি, বাবা মায়ের জন্য মিক্স ভেজিটেবল, আর সেই সঙ্গে তন্দুরি বাটার রুটি। সুপ্রভাত বন্ধুরা, 21শে জানুয়ারি 2025। আজ আমাদের আগ্রা ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকের দিনটা আমাদের চারজনের কাছেই খুবই স্পেশাল, কারণ আজ আমরা প্রথমেই দর্শন করতে চলেছি তাজমহলের। চলুন তাজমহলের উদ্দেশ্যে যেতে যেতেই আপনাদের দিয়ে রাখি তাজমহল ভ্রমণের কিছু খুঁটিনাটি তথ্য। তাজমহলে দুটি গেট দিয়ে এন্ট্রি হয়, ইস্ট গেট আর ওয়েস্ট গেট। তাই আপনারা যখন হোটেল বুক করবেন তখন ইস্ট আর ওয়েস্ট গেটের কাছাকাছি কোনো হোটেল নেওয়ার চেষ্টা করবেন। যেমন আমাদের হোটেল প্রেসিডেন্ট থেকে তাজমহল আসতে সময় লেগেছিল টোটোতে ওই 10 মিনিট মতো। ভাড়া পড়েছিল 4 জনের 100 টাকা। শুক্রবার ছাড়া তাজমহল খোলা প্রত্যেক দিন, সূর্যোদয়ের আধ ঘন্টা আগে, আর বন্ধ হয় সূর্যাস্তের আধ ঘন্টা আগে। তাজমহল দর্শনের জন্য টিকিট মূল্য হলো ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে 50 টাকা, আর তাজমহলের ওপরের অংশটি দেখার জন্য আরও অতিরিক্ত 200 টাকা। অভারতীয় নাগরিকদের জন্য 1100 টাকা, সেই সঙ্গে ওপরের অংশটি দেখার জন্য 200 টাকা। 15 বছরের নিচে ভারতীয় হোক বা অভারতীয় কারোরই প্রবেশ মূল্য লাগছে না। ইস্ট এবং ওয়েস্ট গেটের বুকিং কাউন্টার ছাড়াও অনলাইনে তাজমহলের টিকিট কাটা যায়। আমি স্ক্রিনে এবং ভিডিওর বিবরণীতে টিকিট কাটার লিঙ্কটি দিয়ে রাখলাম। (1632 সাল থেকে শুরু করে 1653 সাল পর্যন্ত মোট 22 বছর ধরে তাজমহল নির্মিত হয়েছিল। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করেছিলেন।
তাজমহল নির্মাণের নেপথ্যে রয়েছে প্রায় 20,000 মানুষের নিরলস পরিশ্রম। বর্তমান ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীর তীরে আগ্রা শহরে অবস্থিত এই তাজমহলের স্থাপত্য হল ভারতীয়, ফরাসি এবং ইসলামিক শৈলীর স্থাপত্যের সংমিশ্রণ। রাজস্থান, তিব্বত, আফগানিস্তান এবং চীন থেকে সেরা মানের মার্বেল ব্যবহার করে তাজমহল নির্মিত হয়েছিল। তাজমহল বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত। তাজমহল নির্মাণে প্রায় 32 কোটি টাকা খরচ হয়েছিল। তাজমহল হল সাদা মার্বেলের তৈরি মৌসোলিয়াম বা দরগা, যার মধ্যে সম্রাট তাঁর সম্রাজ্ঞীকে সমাধিস্থ করেন এবং তার নিজের মৃত্যুর পর সম্রাট শাহজাহানকে তাঁর স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয়। ফরাসি প্রভাব ও রুচিময় নকশার ছোঁয়ার সঙ্গে মুঘল সাম্রাজ্য শৈলীর নকশা সমগ্র ভাবনাটিতে রয়েছে, যা মৌসোলিয়াম বা সমাধি ক্ষেত্রটিকে বেষ্টন করে আছে। তাজমহলের 4টি মিনার একটু বাইরে তৈরি করা হয়েছিল, যাতে মিনারগুলি কোনোভাবে পড়ে গেলে মূল কাঠামোর উপর না পড়ে দূরে পড়ে যায়। 19 শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল। স্মৃতিস্তম্ভের দেওয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল। পরবর্তী সময়ে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দিয়েছিলেন এবং তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে ঝুলনো একটি বড় বাতিও উপহার দেন। শতকের পর শতক ধরে ভালোবাসার এই স্মৃতিস্তম্ভটি অবহেলা বা অবনতির সম্মুখীন হয়েছে। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। এর নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সব স্থাপত্য থেকে এটিকে আলাদা করেছে। আর তাই বিশ্বের 7ম আশ্চর্যগুলির মধ্যে অন্যতম তাজমহল আজও সহিষ্ণুতা ও ভালোবাসার এক উজ্জ্বল স্বাক্ষর। তাজমহল দর্শন করে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে আগ্রার বিখ্যাত জিএমবিতে। যে কোনো জায়গায় বেড়াতে গেলেই আমাদের টার্গেট থাকে সেখানকার লোকাল ফুড ট্রাই করার। আর আগ্রায় যখন এসেছি তখন এখানকার স্পেশাল বেরাই খাবো না সেটা তো আর হয় না। তবে সেই সঙ্গে সকালের ব্রেকফাস্টে কচুরিটাও হাতছাড়া করা যায় না। তাই আমরা অর্ডার করেছিলাম কচুরি ভাজি প্ল্যাটার আর বেরাই ভাজি প্ল্যাটার। ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। সেখান থেকে ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম নবাবস, দ্য বেস্ট অফ মুম্বাই, নাও ইন আগ্রাতে। সাইজের দিক থেকে খুব বড় রেস্টুরেন্ট না হলেও ভেতরের ইন্টেরিয়ার, কালার কম্বিনেশন সব কিছুর মধ্যেই একটা নবাবি আনার ছাপ রয়েছে। খাবারের মেনুতে ভেজ এবং নন ভেজ 2 ধরনের খাবারই চোখে পড়বে। বিভিন্ন ধরনের তন্দুর, কাবাব, এর সঙ্গে সঙ্গে বিরিয়ানি, গ্রেভি এই সব কিছুই এখানে পাওয়া যায়। তবে নবাব বিখ্যাত মূলত তার বিরিয়ানি আর কাবাবের জন্য। আমরাও তাই কোনো রকম এক্সপেরিমেন্টের মধ্যে না গিয়ে অর্ডার করে দিয়েছিলাম আওয়াদি মাটন বিরিয়ানি আর নবাব স্পেশাল মাটন কারি। খাবারের গুণগত মান, স্বাদ এবং পরিমাণের দিক থেকে নবাবস হাইলি রেকমেন্ডেড একটা রেস্টুরেন্ট। লাঞ্চের পরবর্তী গন্তব্য ছিল আগ্রা ফোর্ট।
যদিও বর্তমান দুর্গটির অধিকাংশই মোগল আমলে নির্মিত, কিন্তু সেখানে 11 শতকে একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে ইস্টক নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। পরবর্তীকালে সুলতান সিকান্দার লোধি দিল্লি থেকে আগ্রায় তার রাজধানী স্থানান্তর করেন। আর যেমনটা আমরা সবাই জানি, পরবর্তী সময়ে 1517 সালে পানিপতের যুদ্ধে সম্রাট বাবরের কাছে ইব্রাহিম লোধি পরাজিত হন এবং 1526 সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন। 1530 সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয়। 1540 সালে হুমায়ুন বিলগ্রামে শের শাহের কাছে পরাজিত হন। 1555 সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলেই ছিল। এরপরে হুমায়ুন আবার আগ্রা পুনরুদ্ধার করে ফেলেন, কিন্তু 1556 সালে আদিল শাহ সুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনর্দখল করেন। এর পরবর্তীকালে 1558 সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। আগ্রা ফোর্টের ইতিহাস শুনতে শুনতে আমরা চলে এসেছি জাহাঙ্গীর মহলের সামনে। এটি হলো জাহাঙ্গীরি হজ অথবা জাহাঙ্গীরের বাথটাব। উচ্চতায় 5 ফুট, 8 ফুট ব্যাসার্ধ এবং 25 ফুট পরিধি নির্মিত এই বাথটাবে সম্রাট জাহাঙ্গীর স্নান করতেন। আগ্রার দুর্গ মূলত লাল বেলে পাথরের তৈরি। দুর্গের প্রাঙ্গণের আয়তন প্রায় 2.5 কিলোমিটার। দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ রয়েছে। এই সব কিছুই ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে নির্মিত হয়। আগ্রা ফোর্টের আধুনিক রূপকার বলতে কিন্তু আকবরকেই বোঝায়। তাঁর রাজত্বকালেই প্রায় 4000 কর্মী 8 বছর প্রতিদিন পরিশ্রম করে 1573 সালে আগ্রা দুর্গের নির্মাণ কার্য সমাপ্ত করে। পরবর্তীকালে সম্রাট আকবরের পৌত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে। শাহজাহান লাল বেলে পাথরে নির্মিত ইমারতের চেয়ে শ্বেত পাথর দ্বারা নির্মিত ভবন বেশি পছন্দ করতেন। প্রসঙ্গত বলে রাখি, ভারতীয় তথা মোগল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা থাকলেও আগ্রা ফোর্টের খুঁটিনাটি তথ্য এবং বিভিন্ন মহল সম্পর্কে বিস্তারিত বিবরণের জন্য আপনারা লোকাল গাইডের সাহায্য নিতেই পারেন, যেমনটা আমরাও নিয়েছিলাম। দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রধান যেগুলি সেগুলি হল খাস মহল, শীষ মহল, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ, নাগিনা মসজিদ এবং মিনা বাজার। এই স্থাপনাসমূহে তিমুরির পারসিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য সংমিশ্রণ পরিলক্ষিত হয়। বর্তমান সময়ের মতোই গ্রীষ্মকালে তখনও আগ্রায় ভীষণ গরম পড়ত। গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুর্গের মধ্যে অবস্থিত ভবনগুলির দেওয়াল ফাঁপাভাবে নির্মিত হতো। সেই ফাঁপা অংশে ট্যাঙ্কে করে জল ভরা হতো। যমুনা নদীর হাওয়ায় জল ভর্তি ফাঁপা দেওয়ালগুলি তীব্র দাবদাহের হাত থেকে ভবনটিকে রক্ষা করত। नीचे में फर्स्ट में जो नाला देख रहे हैं उसमें पानी और मगरमच्छ रखे जाते थे। ये रैंप पर सिपाही खड़े होते, यहाँ जानवरों को छोड़ दिया जाता, टाइगर्स वगैरह। बाहर का शत्रु किले के भीतर ना आ सके, ये किले का सेफ्टी था। और ये चारों साइड से बना हुआ है सेफ्टी पर। দুর্গটি 94 একর জায়গা জুড়ে একটি অর্ধবৃত্তাকার। এর জ্যা যমুনা নদীর সমান্তরালে অবস্থিত এবং এর দেওয়ালগুলি 70 ফুট উঁচু। দ্বৈত প্রাচীরের ব্যবধানে বৃহৎ বৃত্তাকার বুরুজ রয়েছে।
এর চারদিকে 4টি দরজা দেওয়া হয়েছিল। দুর্গের 2টি ফটক উল্লেখযোগ্য, দিল্লি গেট এবং লাহোর গেট। লাহোর গেট অমর সিং গেট নামেও পরিচিত। মনুমেন্টাল দিল্লি গেট 4টি দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আকবরের সময়ের মাস্টারপিস। শত্রুপক্ষের আক্রমণের সময় তাদের গতি রোধ করার জন্য দুর্গের মূল ফটক থেকে ভেতরের দরজা পর্যন্ত এইরকম ঢালু পথে সৃষ্টি করা হয়েছিল এবং এই ধারে যে ছিদ্রগুলো দেখছেন, শত্রুপক্ষের হামলার সময় এখান থেকে গরম জল ফেলে দেওয়া হতো। তুলতে পারছো? তাহলে তোমার সিকিউরিটির চাকরি পাকা। পরীক্ষা অতিক্রম করার জন্য একটি কাঠের ড্র ব্রিজ ব্যবহার করা হতো। সম্রাট শাহজাহান তার 2 কন্যা জাহানারা এবং রোশানারার জন্য যথাক্রমে জাহানারা মহল এবং রোশানারা মহল নামে 2টি মহল নির্মাণ করেছিলেন। 2টি মহলেরই জানালা দিয়ে তাজমহল খুব সুন্দরভাবে দেখা যায়। জাহানারা এবং রোশনারা মহলের পাশেই শাহজাহান আর মুমতাজের শয়নকক্ষ। সম্রাট শাহজাহানের প্রিয় রং ছিল সাদা, তাই গোটা মহল জুড়েই সাদা মার্বেলের অপরূপ কারুকার্য চোখে পড়বে। আর এই হলো সেই স্থান যেখানে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব তাকে গৃহবন্দী করে রেখেছিলেন। শাহজাহান যখন বৃদ্ধ হয়েছিলেন, চোখে দেখতে পেতেন না, এইখান থেকে তিনি তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। এখন আমরা ক্রমশ এগিয়ে চলেছি মিনা বাজারের দিকে। তলায় যে সুন্দর সবুজ ঘাসের বাগানটি দেখা যাচ্ছে, সেখানে একসময় বাজার বসত। কথিত আছে একদিকে শাহজাহান এবং অন্যদিকে মুমতাজ তীর নিক্ষেপ করে মৎস্য শিকার করতেন। তলার বাগানটিতে জল ভরে দেওয়া হতো ট্যাঙ্কে করে এবং সেখানে মাছ ছেড়ে দেওয়া হতো। নিচের কক্ষগুলির একদিকে ছিল ট্যাঁকশাল আর বাকি কক্ষগুলি ছিল দাসীদের জন্য। এই হলো দেওয়ানি খাস। এটিকে এখনকার দিনের রাজ্যসভাও বলা চলে। এখানে সম্রাট তার উচ্চপদস্থ কর্মীবৃন্দের সঙ্গে সভা করতেন। वाइट वाले पे वजीर बैठता था, मंत्री वीआईपी के नीचे कारपेट लगा के बैठते, गर्मी होती टेंट लगा के, बगल में हमाम होता नहाने धोने के लिए, वाटर सप्लाई सिस्टम। ये सेंटर में ऊपर वाले रूमों में मुगलों का। দেওয়ানি খাস থেকে কিছুটা নিচে নেমেই দেওয়ানি আম, অর্থাৎ জনসাধারণের দরবার, বা এটাকে এখনকার দিনের লোকসভাও বলা যেতে পারে। এখানে সম্রাট জনসাধারণের সমস্ত সমস্যার কথা শুনতেন এবং যথাসম্ভব তার নিরসন করতেন। মোগল সাম্রাজ্যের শেষের দিকে মারাঠা ও তাদের বিভিন্ন শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে। 1761 সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী 1 দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি। পরবর্তী সময়ে ব্রিটিশরা এই দুর্গটা দখল করে নেয়।
1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে দেশীয় সিপাহী এবং ইংরেজ সেনাদের মধ্যে সংঘর্ষ হয়, যার চিহ্ন আজও বিদ্যমান। সূর্যাস্তের পরে আমাদের সেদিনকার শেষ গন্তব্য ছিল মেহতাব বাগ। গোটা আগ্রা শহর জুড়ে মোগল শাসকেরা 11টি উদ্যান নির্মাণ করেছিলেন, তার মধ্যে মেহতাব বাগ অন্যতম। 1530 সালে বাবর এই বাগানটি নির্মাণ করেছিলেন। যমুনার যে পারে তাজমহল অবস্থিত, তার ঠিক বিপরীতে মেহতাব বাগ। মেহতাব বাগ থেকে তাজমহলের অপরূপ শোভা পরিদর্শন করাই এই বাগানটির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আগ্রা ভ্রমণ পর্বের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে খুব শিগগির। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই বিশ্বাস রাখি, আর অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত।